আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এসব বিশ্বাস করবে না, অনেকেই ভাববে এটা বানানো গল্প, কিন্তু আমি শপথ করে বলছি, যেটা আমি সেদিন দেখেছিলাম সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি সেই মুখটা দেখতে পাই, জলের নিচে ভেসে থাকা সেই মুখটা। আমার নাম সৌরভ। তখন আমি কলেজে পড়ি। পড়াশোনার চাপ, টিউশন আর সারাদিনের ব্যস্ততায় জীবনটা একঘায়ী হয়ে গিয়েছিল। তাই ঠিক করলাম কয়েকদিনের জন্য মামার বাড়ি যাব। আমাদের গ্রামের দিকেই মামার বাড়ি। জায়গাটার নাম শান্তিপুর। খুব শান্ত একটা গ্রাম, চারদিকে গাছপালা, পুকুর, ধানের ক্ষেত, শহরের কোলাহল থেকে অনেক দূরে। আমি ছোটবেলা থেকেই ওই গ্রামে যেতে খুব ভালোবাসতাম, বিশেষ করে মামাদের বাড়ির পেছনের বিশাল পুকুরটা। পুকুরটার জল এতটাই পরিষ্কার ছিল যে দুপুরবেলায় দাঁড়িয়ে নিচের মাছ পর্যন্ত দেখা যেত। কিন্তু সেই পুকুর নিয়েই গ্রামের মানুষের মধ্যে একটা অদ্ভুত ভয় ছিল। লোকজন বলতো সন্ধ্যার পর ওই পুকুরের ধারে যাওয়া ভালো না। কেউ বলতো রাতে জলের মধ্যে কারো কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ বলতো ভোরের দিকে জলের ওপর একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়। আমি এসব শুনে হেসে উড়িয়ে দিতাম, কারণ ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালো লাগলেও আমি এসব বিশ্বাস করতাম না। যেদিন মামার বাড়ি পৌঁছালাম সেদিন বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। গ্রামের আবহাওয়া এমনিতেই একটু অন্যরকম। সন্ধ্যা নামলেই চারপাশটা কেমন যেন ফাঁকা আর নিস্তব্ধ হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই উঠোনে বসে গল্প করেছিলাম। তখন হঠাৎ পাশের বাড়ির এক বৃদ্ধ এসে মামাকে বললেন, আজ আবার নাকি ওকে দেখা গেছে। আমি কথাটা শুনে জিজ্ঞেস করলাম, কাকে? বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বললেন, পুকুরের মেয়েটাকে। আমি হেসে ফেললাম। লোকটা কিন্তু হাসলেন না। উনি ধীরে ধীরে বললেন, হাসিস না বাবা, যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি। তারপর উনি চলে গেলেন। আমি তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নেইনি, কিন্তু সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। রাত তখন প্রায় 1:30 হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে, কারণ মনে হচ্ছিল বাইরে কেউ হাঁটছে। আমি যে ঘরে শুয়েছিলাম তার জানালাটা পুকুরের দিকেই ছিল। প্রথমে ভাবলাম হয়তো কোনো কুকুর বা বিড়াল, কিন্তু তারপরই শুনলাম ছপ ছপ ছপ, যেন কেউ জলের মধ্যে হাঁটছে। আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। তবুও কৌতূহলবশত জানালার কাছে গেলাম। বাইরে তখন অদ্ভুত কুয়াশা। চাঁদের আলোয় পুকুরের জলটা হালকা চকচক করেছিল। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ দেখলাম জলের মাঝখানে কিছু একটা ভাসছে। প্রথমে ঠিক বুঝতে পারিনি, তারপর জিনিসটা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল, আর আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। কারণ সেটা একটা মানুষের মাথা ছিল, লম্বা চুলে ঢাকা মুখ, ধীরে ধীরে জলের নিচ থেকে ওপরে উঠছিল। আমি স্থির হয়ে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল চোখ সরাতে পারছি না। তারপর হঠাৎ সেই জিনিসটা মাথা তুলে আমার জানলার দিকে তাকাল। আমি পরিষ্কার দেখতে পেলাম দুটো ফ্যাকাশে সাদা চোখ। আমার শরীরের সব রক্ত যেন জমে গিয়েছিল। পরের মুহূর্তেই ঘরের লাইটটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আমি খুব আস্তে একটা মেয়ের গলা শুনতে পেলাম, নিচে এসো। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সাথে সাথে পিছিয়ে বিছানায় বসে পড়লাম। কয়েক সেকেন্ড পর আবার লাইট জ্বলে উঠল। আমি তাড়াতাড়ি জানলার দিকে তাকালাম। পুকুরের জল একদম শান্ত, কেউ নেই। পরের দিন সকালে আমি ঘটনাটা মামাকে বললাম, কিন্তু উনি একদম চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, রাতে জানলার দিকে তাকাতে নেই। আমি বললাম, মানে? মামা একটু ইতস্তত করে বললেন, অনেক বছর আগে ওই পুকুরে একটা মেয়ে ডুবে মারা যায়। নাম ছিল মেঘলা। তারপর থেকে মাঝে মাঝে লোকজন ওকে দেখে। আমি হেসে বললাম,
আরে মামা, এসব কুসংস্কার। কিন্তু মামা গম্ভীর গলায় বললেন, সব কুসংস্কার না। উনার চোখের চাহানি দেখে কেন জানি না আমার ভিতরটা কেঁপে উঠল। সেদিন দুপুরে গ্রামের কয়েকটা ছেলের সাথে ঘুরতে বেরোলাম। ওদের মুখেও একই গল্প শুনলাম। একজন বলল, ভোরের দিকে পুকুরের ধারে গেলে মনে হয় কেউ জলের নিচ থেকে তাকিয়ে আছে। আরেকজন বলল, আমার কাকা একবার রাতে মাছ ধরতে গিয়ে নাকি জলের ভিতর থেকে কারো হাত বেরোতে দেখেছিল। সবাই খুব সিরিয়াসলি কথাগুলো বলছিল, কিন্তু আমি তখনও বিশ্বাস করেছিলাম না। বরং ঠিক করলাম ব্যাপারটার সত্যিটা বের করব। সেদিন রাতেই আমি মোবাইল নিয়ে পুকুরের ধারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত তখন প্রায় 2:30। পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। আমি আস্তে করে দরজা খুলে বাইরে বেরোলাম। বাইরে একটা ঠান্ডা বাতাস বইছিল, ঝি পোকার শব্দ, আকাশে আধাখানা চাঁদ। পুকুরটার কাছে যেতেই কেমন যেন একটা গন্ধ পেলাম, পচা জলের গন্ধ, যেটা দিনের বেলায় ছিল না। আমি মোবাইলে ফ্ল্যাশ অন করলাম। আলোটা জলের ওপর পড়তে ছোট ছোট ঢেউ দেখা গেল, যেন কেউ একটু আগেই জলের মধ্যে নড়াচড়া করেছে। আমি ধীরে ধীরে ঘাটের সিঁড়ির কাছে গেলাম। তারপরেই শুনলাম হাসির শব্দ, একটা মেয়ের হাসি, খুব আস্তে। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কেউ নেই। আবার সেই হাসি, এইবার মনে হলো ঠিক জলের ভেতর থেকে আসছে। আমার বুক ঢুকপুক করতে লাগলো, তবুও সাহস করে নিচের দিকে আলো ফেললাম। আর তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বাঁচল। জলের নিচে একটা মুখ ভেসে উঠেছিল, সেই একই ফ্যাকাশে চোখ আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু তখনই জলের ভিতর থেকে একটা হাত ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। ইয়েন আমাকে ডাকছে। আমি আর দাঁড়াইনি, দৌড়ে বাড়ির দিকে ছুটলাম। পিছনে তখনও শুনতে পাচ্ছিলাম ছপ ছপ ছপ, যেন কেউ জল থেকে উঠে আমার পেছনে আসছে। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। আমার বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ আমি জানতাম সবাই ঘুমিয়ে আছে। তাহলে দরজায় কে? আমি কোনো উত্তর দিলাম না। কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর আবার শব্দটা এলো, এইবার একটু জোরে, ঠক ঠক ঠক। তারপর খুব আস্তে একটা গলা, দরজা খোলো। আমার পুরো শরীর কাঁপছিল। গলাটা একদম সেই একই গলা যেটা আমি জানলার পাশে শুনেছিলাম। আমি বিছানার কোণায় বসেছিলাম, নড়ার শক্তি পর্যন্ত ছিল না। হঠাৎ দরজার নিচ দিয়ে জল ঘরের ভিতরে ঢুকতে শুরু করল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মেঝে ভিজে গেল, আর সেই জলের মধ্যে ধীরে ধীরে ভেসে উঠল কালো চুল, যেন দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল, ধাম ধাম ধাম। মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে ফোন বের করে মামাকে কল করতে যাচ্ছিলাম। তখনই সবকিছু হঠাৎ থেমে গেল, একদম নিস্তব্ধতা। আমি কয়েক মিনিট কোনো শব্দ পাইনি। তারপর সাহস করে দরজার কাছে গেলাম। ধীরে ধীরে নিচের দিকে তাকালাম। মেঝে শুকনো, এক ফোঁটা জলও নেই, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে আমি আর চুপ থাকতে পারলাম না। মামাকে সব খুলে বললাম। এইবার উনি সত্যিই ভয় পেয়ে গেলেন। উনি বললেন, আজ সন্ধ্যার পর তুই বাড়ির বাইরে যাবি না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ব্যাপারটা কি? মামা একটু চুপ করে থেকে বললেন, মেঘলার মৃত্যুর পিছনে একটা রহস্য আছে। আমি চুপচাপ শুনছিলাম। লোকজন বলতো ও নিজে থেকে জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু অনেকেই বিশ্বাস করে ওকে কেউ টেনে নিয়ে গিয়েছিল। কে? মামা আস্তে বললেন, ওই পুকুরে আগে থেকেই কিছু ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? অনেক পুরনো একটা কথা আছে, বহু বছর আগে
ওই পুকুরে এক তান্ত্রিক নাকি কিছু একটা বন্দী করেছিল। তারপর থেকেই মাঝে মাঝে মানুষ জলে ডুবে মারা যায়। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে হচ্ছিল মামা হয়তো বাড়িয়ে বলছেন, কিন্তু রাতে আমি যা দেখেছিলাম তারপর আর কিছু উড়িয়ে দিতে পারছিলাম না। সেদিন সন্ধ্যায় আকাশে ভয়ঙ্কর ঝড় উঠল। বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চলে গেল পুরো গ্রামে। আমি ঘরের মধ্যে বসেছিলাম। বাইরে বাতাসের শব্দে জানলা কাঁপছিল। ঠিক তখনই আবার শুনলাম ছপ ছপ ছপ। এইবার শব্দটা খুব কাছে। মনে হচ্ছিল পুকুর থেকে কেউ হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে। আমি ধীরে ধীরে জানলার কাছে গেলাম, আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। পুকুরের ঘাট থেকে একটা মেয়ে উঠে আসছে, পুরো শরীর ভিজে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। আরও ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে হাঁটছে। পুকুরের ঘাট থেকে সেই মেয়েটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। বাইরে তখন ঝড় বৃষ্টি চলছে। বিদ্যুতের আলো মাঝে মাঝে পুরো গ্রামটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। আর সেই আলোতেই আমি বারবার দেখতে পাচ্ছিলাম ওকে, ভিজে সাদা কাপড়, মাটিতে টেনে চলা লম্বা চুল, আর অস্বাভাবিক ধীর পায়ে হাঁটা। আমার বুকের ভিতরটা এত জোরে ঢুকপুক করছিল যে মনে হচ্ছিল শব্দটা ঘরের বাইরেও শোনা যাবে। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে পিছিয়ে এলাম, কিন্তু জানলা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমি পরিষ্কার দেখেছিলাম ওর মুখটা পুরোপুরি মানুষের মতো না। চোখ দুটো অস্বাভাবিক সাদা, আর ঠোঁটের কোণ দিয়ে কালো জল পড়ছে। ঠিক তখনই নিচের তলা থেকে মামার গলা ভেসে এলো, নিচে আয়। আমি প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচে আসে দেখি মামা, মামি আর বাড়ির সবাই একসাথে বসে আছে। সবার মুখে ভয়ের ছাপ। মামা আমাকে দেখেই বললেন, তুই উপরে কি দেখেছিস? আমি কাপা গলায় সব বললাম। আমার কথা শেষ হতেই ঘরের ভিতর কয়েক সেকেন্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর মামি ধীরে ধীরে বললেন, আবার শুরু হলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রায় 5 বছর শান্ত ছিল সবকিছু। আমরা ভেবেছিলাম ব্যাপারটা শেষ হয়ে গেছে। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ এলো, ছপ ছপ ছপ। মনে হচ্ছিল কেউ ভিজে পা নিয়ে উঠোনের ওপর হাঁটছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। শব্দটা ধীরে ধীরে সদর দরজার সামনে এসে থামল। তারপর ঠক ঠক ঠক, দরজায় টোকা। মামির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। কেউ কোনো কথা বলছিল না। আবার টোকা, এইবার একটু জোরে, ঠক ঠক ঠক। তারপর খুব আস্তে একটা মেয়ের গলা ভেসে এলো, দরজা খোলো। আমার পুরো শরীর কেঁপে উঠল, কারণ গলাটা একদম সেই একই গলা। মামা সঙ্গে সঙ্গে আমাকে পিছনে সরিয়ে দিলেন। তারপর কাপা হাতে দেওয়ালের কোণা থেকে একটা পুরনো তাবিজ নামালেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? মামা ফিসফিস করে বললেন, যাই হোক, দরজা খোলা যাবে না। বাইরে তখনও সেই গলা, আমাকে ভিতরে আসতে দাও। এইবার গলাটা কেমন যেন বদলে যাচ্ছিল। মেয়েলি স্বরের সঙ্গে অন্য একটা কর্কশ আওয়াজ মিশে যাচ্ছিল। আমার গা কাটা দিয়ে উঠল। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল। থাম! পুরো দরজা কেঁপে উঠল। মামি চিৎকার করে উঠলেন, আরেকটা ধাক্কা, থাম! মনে হচ্ছিল দরজাটা এবার ভেঙেই যাবে। একদম নিস্তব্ধতা, শুধু বাইরে ঝড়ের শব্দ। আমরা কয়েক মিনিট কেউ নড়লাম না। তারপর মামা খুব আস্তে দরজার কাছে গিয়ে নিচের ফাঁক দিয়ে তাকালেন, আর সঙ্গে সঙ্গে পিছিয়ে এলেন। ওনার মুখ সাদা হয়ে গিয়েছিল। আমি কাপা গলায় বললাম, কি হয়েছে? মামা ফিসফিস করে বললেন, ও এখনো দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল।
সেই রাতটা আমরা কেউ ঘুমোইনি। ভোরের দিকে একটু আলো ফুটতেই মামা গ্রামের এক বুড়ো লোককে ডাকতে গেলেন। উনার নাম ছিল গদাধর কাকা। গ্রামের সবাই বলতো উনি এসব অদ্ভুত ব্যাপার সম্পর্কে অনেক কিছু জানেন। সকাল 8টার দিকে উনি এলেন। বয়স্ক মানুষ, কুচকানো মুখ, কিন্তু চোখ দুটো খুব তীক্ষ্ণ। উনি বাড়িতে ঢুকেই থেমে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, ও এখানে এসেছে। আমার শরীর কেঁপে উঠল। গদাধর কাকা আমাকে বসিয়ে সব শুনলেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই যা দেখেছিস সেটা শুধু মেঘলা না। আমি অবাক হয়ে বললাম, মানে? উনি ধীরে ধীরে বললেন, মেঘলার শরীর ব্যবহার করেছে অন্য কিছু। ঠান্ডা একটা নীরবতা নেমে এলো। গদাধর কাকা বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই গ্রামের ওই পুকুরের জায়গায় একটা শ্মশান ছিল। পরে জমিটা ভরাট করে পুকুর বানানো হয়, কিন্তু সেখানে নাকি একটা অপদেবতার সাধনা করা হতো। তান্ত্রিকরা বলতো ওই জায়গায় একটা ক্ষুধার্ত আত্মা বন্দী আছে, যেটা জলের মাধ্যমে মানুষের ওপর ভর করে। আমি চুপচাপ শুনছিলাম। মেঘলা একদিন সন্ধ্যায় একা পুকুরে গিয়েছিল। তারপর থেকে ও বদলে যেতে শুরু করে। মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যেত, জলের দিকে তাকিয়ে একা একা কথা বলতো। আর একদিন ওর মৃতদেহ পাওয়া যায় পুকুরের মাঝখানে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি আস্তে বললাম, তাহলে এখন? গদাধর কাকা আমার দিকে তাকিয়ে বললেন, এখন ও তোকে চাইছে। আমার বুক ঠক করে উঠল। আমাকে কেন? কারণ তুই ওকে দেখেছিস, আর যারা ওকে দেখে তাদের সহজে ছাড়ে না। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই হাসির শব্দ ভেসে এলো। খিলখিল, একটা মেয়ের হাসি। আমরা সবাই চুপ হয়ে গেলাম। গদাধর কাকা ধীরে ধীরে জানলার দিকে তাকালেন, আর পরবর্তী মুহূর্তে খুব নিচু গলায় বললেন, এখন দিনের বেলাতেও বেরোচ্ছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। দুপুরের পর বৃষ্টি একটু কমতেই গদাধর কাকা বললেন, আমাদের পুকুরের ধারে যেতে হবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু উনি বললেন, সত্যিটা জানতে হলে সেখানে যেতেই হবে। আমরা 4 জন গেলাম। আমি, মামা, গদাধর কাকা আর গ্রামের আরও একজন লোক। পুকুরটার কাছে পৌঁছাতেই আবার সেই পচা গন্ধটা পেলাম। জলটা অস্বাভাবিক কালচে দেখাচ্ছিল। চারপাশ একদম নিস্তব্ধ। ঝিমঝি পোকার শব্দ পর্যন্ত নেই। গদাধর কাকা ধীরে ধীরে ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নামলেন। তারপর জলের দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ পুকুরের জল কাঁপতে শুরু করল। ছোট ছোট ঢেউ উঠছিল। আমার বুক ধুকপুক করতে লাগল। তারপর ধীরে ধীরে জলের মাঝখানে একটা মুখ ভেসে উঠল। মেঘলা। এইবার ওকে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। চোখ দুটো সাদা, মুখ ফ্যাকাশে, আর গলাটা অস্বাভাবিকভাবে বাঁকা। মামা ভয়ে পিছিয়ে গেলেন। গদাধর কাকা স্থির দাঁড়িয়ে রইলেন। উনি চিৎকার করে বললেন, তুই কে? মেঘলার মুখটা ধীরে ধীরে হাসল। তারপর ওর মুখ থেকে একসাথে দুটো গলা বেরোল। একটা মেয়ের, আরেকটা গভীর কর্কশ গলা। ও এখন আমাদের। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পুকুরের জল প্রচণ্ডভাবে ঘুরতে শুরু করল, আর তার মাঝখান থেকে ধীরে ধীরে একটা কালো অবয়ব উঠতে লাগল। মানুষের মতো লম্বা, কিন্তু পুরো শরীর কালো ধোয়ার মতো। মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত সাদা চোখ। গ্রামের লোকটা চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল। আমি নড়েতেই পারছিলাম না। মনে হচ্ছিল জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেটা অস্বাভাবিক গতিতে জলের ওপর দিয়ে এগোতে শুরু করল, সরাসরি আমাদের দিকে। গদাধর কাকা চিৎকার করে বললেন, পিছিয়ে যা। আমরা দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ঠিক তখনই পেছন থেকে জলের বিকট শব্দ এলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম কালো অবয়বটা
ঘাটের একেবারে কাছে এসে দাঁড়িয়ে, আর মেঘালা জলের মধ্যে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা আজও আমি ভুলতে পারিনি। আমরা দৌড়ে বাড়ি ফিরে এলাম। গদাধর কাকা তখন খুব চিন্তিত। উনি বললেন, আজ রাতেই ওকে থামাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। সন্ধ্যা নামতেই পুরো গ্রাম আবার অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। আকাশ কালো, দূরে বিদ্যুতের ঝলকানি। গদাধর কাকা বাড়ির উঠোনে কিছু জিনিস সাজাচ্ছিলেন, ধূপ, প্রদীপ আর কিছু তাবিজ। উনি আমাকে একটা লাল সুতো বেঁধে দিলেন, বললেন, যাই দেখিস, ভয় পাবি না। কিন্তু আমার তখন থেকেই মনে হচ্ছিল আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে। রাত প্রায় 12টা। হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। একই সঙ্গে বাইরে থেকে সেই পরিচিত শব্দটা ভেসে এলো, ছপ ছপ ছপ। এইবার শব্দটা খুব দ্রুত এগোচ্ছিল। তারপর ধাম। সদর দরজায় প্রচণ্ড আঘাত করে উঠলেন। ধাম, আরেকটা ধাক্কা। মনে হচ্ছিল দরজাটা এবার ভেঙে যাবে। গদাধর কাকা মন্ত্র পড়তে শুরু করলেন। বাইরে তখন একটা মেয়ের কান্নার শব্দ, আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছিলাম সেটা মেঘলার গলা, কিন্তু সেই কান্নার ভিতরে অন্য একটা শব্দ ছিল, গর্জনের মতো। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। বরফ ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে পড়ল, আর দরজার সামনে দাঁড়িয়ে ছিল মেঘলা। ওর শরীর থেকে জল পড়ছে, চোল মুখ ঢেকে রেখেছে, কিন্তু এবার ওর পিছনে সেই কালো অবয়বটাও দাঁড়িয়েছিল। পুরো ঘর কেঁপে উঠছিল। গদাধর কাকা জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ মেঘলা বিকট চিৎকার করে উঠল। ওর শরীরটা কাঁপছিল, মনে হচ্ছিল ওর ভিতরে অন্য কিছু নড়ছে। তারপর কালো অবয়বটা ধীরে ধীরে ওর শরীর থেকে বেরোতে শুরু করল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু সেই জিনিসটার গর্জ। আমি চোখ খুলে রাখতে পারছিলাম না। ঠিক তখন এই গদাধর কাকা চিৎকার করে বললেন, সৌরভ, পুকুরের জলটা ছুঁড়ে মার। আমি দেখলাম পাশে একটা পাত্রে জল রাখা। আমি কাঁপা হাতে সেটা তুলে কালো অবয়বটার দিকে ছুঁড়ে মারলাম। পরের মুহূর্তেই বিকট চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। মনে হচ্ছিল হাজার লোক একসাথে চিৎকার করছে। তারপর হঠাৎ সব থেমে গেল। একদম নিস্তব্ধতা। ধীরে ধীরে ঘরের লাইট আবার জ্বলে উঠল। আমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম। মেঘলা মেঝেতে পড়েছিল। ওর মুখটা এবার শান্ত। ধীরে ধীরে ও চোখ খুল। আমার দিকে তাকিয়ে খুব আস্তে হাসল। তারপর ফিসফিস করে বল, ধন্যবাদ। এরপরই ওর শরীরটা ধীরে ধীরে জলের মতো মিলিয়ে গেল, আর সেই কালো অবয়ব সেটা আর কোথাও ছিল না। সেই রাতের পর থেকে আর কখনো ওই পুকুরে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষও বলতো পুকুরটা আবার আগের মতো শান্ত হয়ে গেছে। কিন্তু আমি আজও রাতে জল দেখলে ভয় পাই, কারণ কখনো গভীর রাতে এখনো আমার কানে একটা শব্দ ভেসে আসে, ছপ ছপ। মনে হয় কেউ যেন জলের নিচে হেঁটে বেড়াচ্ছে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, কারণ এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা তোমাদের জন্য নিয়মিত নিয়ে আসবো।